তারিণী ছিল কুখ্যাত ডাকাত, টাট্টুতে চেপে ডাকাতি করত। ওর ভয়ে সবাই কাঁপত। দোতলায় আলো জ্বলছে। ডরথির ঘরের সামনে পৌঁছে সে একটু হকচকিয়ে গেল। আমি না ওকে ঠিক জানি না, আমার এক আত্মীয় ওকে চেনেন। আমি ইন্ডিয়ার এদিকটায় আসতে চাই শুনে উনি মিস্টার সোমের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন। ওই একবারই ওকে দেখেছি। বিয়ে ঠিক করেছিল ওর বাপ এক পাষণ্ডের সঙ্গে। পাওনা গন্ডা পায়নি বলে বিয়ের দিন আসেনি। আপনাকে ভিডিও রেখে পাঠাচ্ছেন ওর সম্পর্কে উদ্বিগ্ন হয়ে। এখানকার গ্রামে গ্রামে এমন অনেক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়ে আছেন, কই তাদের সম্পর্কে তো কোনো খোঁজ নেওয়া হচ্ছে না। আপনার এখান থেকে পেছন দিক দিয়ে তারিণী সেনের বাড়িতে যাওয়ার কোনো পথ আছে? আছে, তবে কেন বলুন তো? ওরা তারিণী সেনের খোঁজেই এসেছে। আমি লোকটার জন্য একটু ভয় পাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক সমরেশ মজুমদারের লেখা অর্জুন সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে ম্যাক সাহেবের নাতনি গল্পটির অন্তিম পর্ব। তো চলুন বেশি দেরি না করে রহস্যোদ্ঘাটন করা যাক। ওকে দেখে ডাক্তারবাবু এগিয়ে এসে মাথা নামিয়ে বক্তব্য শুনে ওদের ইশারা করলেন অনুসরণ করতে। একটু পরে ওরা চোখের আড়ালে চলে গেল। তারিণী সেনের কাছে একটা মূর্তি ছিল, কালো পাথরের মূর্তি, যা লোকটা তিব্বতী লামাদের ওপর ডাকাতি করে পেয়েছিল। ওই মূর্তি তারিণী সেন বিক্রি করতে পারেনি, কারণ সেই সময় ওই অঞ্চলে কোনো হিন্দু দেবদেবীর মূর্তি ছাড়া অন্য মূর্তির চাহিদা ছিল না। অথচ বোঝাই যাচ্ছে যে ওই মূর্তিটি যথেষ্ট মূল্যবান। মূল্যবান বলেই রিচার্ড ম্যাকডোনাল্ড ওটাকে পেতে চেয়েছিলেন। তারিণীকে হাতে রেখে ওটার হদিশ পাওয়ার চেষ্টাও করেছেন। দেশে ফিরে গিয়ে নিজের ডায়েরিতে ওই মূর্তির কথা লিখেও রেখে গেছেন, যা ডরথি পড়েছে। বোঝাই যাচ্ছে যে ওই মূর্তির লোভেই সে গতবার দিল্লিতে এসে কয়েকজনের সঙ্গে যোগাযোগও করে, আর নেহাতি কাকতালীয়ভাবে অমল সোমের কাছে পৌঁছে গিয়ে তার নামে চিঠি লিখিয়ে নেয়। ডরথি হয়তো এখনও জানে না যে তার পেশাটা কি। স্বাধীনতা সংগ্রামীদের কাছে ক্ষমা চাইতে আসার গল্প নেহাতি একটা আড়াল মাত্র। তবে বোঝা যাচ্ছে ও এবং ওর দলের লোকজন বেশ সক্রিয়। ইতিমধ্যেই শিলিগুড়ি থেকে ভিডিওকে ফোন করবার মতো লোককেও ওরা পেয়ে গেছে। এই যে 1000 টাকা দিতে আসা, এটাও একটা চাল। তারিণী সেনকে স্বচক্ষে ওরা একবার দেখে নিতে চায়, যাতে লোকটাকে এখান থেকে তুলে নিয়ে যেতে কোনো অসুবিধে না হয়। এখন করাটা যায় কি? মূর্তিটা কোথায় আছে তা তো তারিণী সেন ছাড়া আর কেউ বলতে পারবে না। কিন্তু টাকার লোভে কি লোকটা বলে দেবে? অবশ্য টাকার লোভ থাকলে এত বছর প্রচণ্ড অভাবে থেকেও তারিণী সেন মূর্তিটার কথা কাউকে তো বলেনি। কিন্তু কেন? কিছুক্ষণ পরে ওদের আবার দেখতে পেল অর্জুন। ডাক্তারবাবুর সঙ্গে হাত মিলিয়ে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে গেল গ্রাম থেকে ধুলো উড়িয়ে। এই সময় অর্জুন বেরিয়ে এলো। মন্দিরের দিকে কয়েক পা হাঁটতেই ডাক্তারবাবু এবং লোকটির মুখোমুখি হলো। ওরা তো চিকিৎসার জন্যে 1000 টাকা দিয়ে গেল। ভালোই তো, তারিণীবাবুর উপকারই হবে। আমি তো অত টাকা একসঙ্গে জীবনে ধরিনি। তারিণী একটা কপাল আছে বটে। টাকা দেখে কিন্তু বুড়ো একটুকু হইচই করলো না। জেঠিকে দিয়ে দিল। ওরা ফটো তুললো, 2-4টে কথা বললো, কিন্তু যেটা কোনো জবাব না দিয়ে চুপচাপ বসে রইল। কি মানুষ রে বাবা! ডাক্তারবাবু অবশ্য এইসবে কান দিচ্ছিলেন না। সরাসরি জিজ্ঞাসা করলেন, আচ্ছা কি করা যায় বলুন তো? একটু লক্ষ্য রাখবেন, এই আর কি। ওরা কি শহরে নিয়ে যেতে চেয়েছিল? না, সেসব তো কিছুই বলেনি। আমি তো আবার বিকেলে আসছি মেম সাহেবের সঙ্গে, সেরকমই তো কথা হয়ে আছে। অর্জুন সোজা বাইকে গিয়ে বসল। সে যখন নিজেই কিছু বুঝতে পারছে না, তখন ডাক্তারবাবুকে আর বলবেটাই বাকি।
অনেকটা দূরে সে মুখ ফিরিয়ে সে দেখল মন্দিরটাকে দেখা যাচ্ছে। পাশের ছোট লাল মন্দিরটাও এখান থেকে বোঝা যাচ্ছে। রাজরাজড়াদের তৈরি করা এইসব মন্দির দেখতে এখনও কেউ কেউ আসেন। কিছু কিছু মূর্তি পশ্চিমবঙ্গ সরকার পুরাতত্ত্ব সংগ্রহশালায় নিয়েও গেছেন। মন্দির দেখাবার সময় গতকাল লোকটি বলেছিল যে কুবের মূর্তি এবং বিষ্ণুপট্ট এখন সরকারের হেফাজতে। এখন তারিণী সেনের লুকিয়ে রাখা মূর্তি যদি পাওয়া যায় তাহলে তার স্থান হওয়া উচিত পুরাতত্ত্ব সংগ্রহশালা। আবার চলতে শুরু করলো অর্জুন। একটানা অনেক কথা বলে গেলেন তারিণী সেন। অত বছর আগের কথা ঠিকঠাক একজন অসুস্থ বৃদ্ধ বলবেন এমন আশা করাটা ঠিক নয়, কিন্তু ওর হাতের পাঞ্জা ম্যাক সাহেব কেটে ফেলেছিলেন এটা অবশ্যই নতুন তথ্য। দৃশ্যটি অবশ্যই ভয়ঙ্কর। অবশ্য নাৎসিদের অত্যাচার তো অমনই ছিল, সেই একই অত্যাচার করেছেন ডরথির দাদু। সেটা কমলাকান্ত রায়কে সাহায্য করার জন্য না মূর্তি বের করার জন্য চাপ সৃষ্টি করতে, তা অবশ্য এখন আর জানা যাবে না। হয়তো মাথা গরম করেই হাল ছেড়ে দিয়েই কাজটা করেছিলেন ম্যাক সাহেব, কিন্তু তার যে আক্ষেপ থেকে গিয়েছিল তা বোঝা যাচ্ছে ব্যাপারটা ডায়েরিতে লিখে রাখায়। আর এতদিন পরে তার নাতনি এসেছে ওই একই বস্তুর সন্ধানে। ময়নাগুড়ি বাইপাসে এসে অর্জুন একবার ভাবল যে বিডিও সাহেবের সঙ্গে দেখা করে ব্যাপারটা জানিয়ে যাবে, তবে শেষ পর্যন্ত সে জলপাইগুড়িতে চলে এলো। এখন ভর দুপুর। সোজা থানায় এসে দেখল অবনীবাবু দুটো লোককে প্রশ্ন করে চলেছেন। এরা চোরা শিকারী, জঙ্গলে ঢুকে অবৈধভাবে জন্তু জানোয়ার মারে। অর্জুনকে দেখে ওদের সরিয়ে নিয়ে যেতে বলে তিনি জিজ্ঞাসা করলেন, আরে কি খবর? পুলিশের সবাইকে মন খুলে সব কথা বলা যায় না, কিন্তু অবনীবাবু একেবারেই অন্য রকমের মানুষ। অনেকবার তার প্রমাণও পেয়েছে অর্জুন। অতএব আজ সকাল থেকে যা যা ঘটেছে সব বলে গেল। শোনা শেষ হলেও অবনীবাবুকে বেশ উত্তেজিত দেখালো। এরপরেও বৃদ্ধটিকে ওখানে ছেড়ে এলেন? না না, এটা ঠিক হয়নি। কিন্তু এখন তো আর কিছু করারও নেই। আমার মনে হয় ডরথি যাওয়ার আগে ওরা কিছু করবে না। মেম সাহেবকে নিয়ে তাহলে আবার যাচ্ছেন? অবশ্যই। অবনীবাবু একটু চিন্তা করলেন, তারপর উঠে গেলেন একটা আলমারির কাছে। এই বই সেই খাতা খুলে অনেক কিছু দেখতে লাগলেন। অর্জুন ভদ্রলোককে একটু লক্ষ্য করছিল। মিনিট পাঁচেক পরে ফিরে এসে অবনীবাবু বললেন, না, হাতের কাছে নেই, উপরে হয়তো পাবো। পুরনো ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে একবার যেন পড়েছিলাম যে তিব্বতী লামাদের আনা একটা মূর্তি ডাকাতির পর আর খুঁজেই পাওয়া যায়নি। সেই সময় ব্রিটিশরা দাম দিয়েছিল 1000 পাউন্ড, মানে এখনকার টাকায় প্রায় 50,000। 50 বছরে ওর দাম গিয়ে দাঁড়াবে 1 কোটিতে। আপনার ওই তারিণী সেন যে সেই মূর্তিটি কবজা করে ভিখিরির মতো বাস করবেন এমন তো মনে হয় না। মূর্তিটা থেকে অত টাকা পাওয়া যাবে এমন আন্দাজ বৃদ্ধ মানুষটা নেই। কিন্তু এটা যে মূল্যবান তা তো নিশ্চয়ই জানতো, নইলে পুঁতে রাখবে কেন? এক সাহেব চাইছেন দিয়ে দিলেই প্রয়োজন ফুরিয়ে যাবে। নিজেকে দামি মনে করতে তারিণী সেন মূর্তি হাতছাড়া করতে চাননি। হঠাৎ তারিণী সেনের বলা ছড়াটা মনে পড়ে গেল অর্জুনের। সে টেবিল থেকে একটা কাগজ নিয়ে ঠিকঠাক লেখার চেষ্টা করল। কি লিখছেন? অর্জুন কাগজটা এগিয়ে দিল। কালোর সঙ্গে লাল আর লালের মধ্যে কালো, ভক্তি ভরে তারে নম করাই ভালো। এর মানে কি মশাই? তা তো জানি না। মূর্তি
মূর্তিটা কোথায় পুঁতেছেন জানতে চাইলে বললেন যে ভুলে গিয়েছি। তার আগে ওই কথাগুলো সুরে বললেন। বেশ হেঁয়ালি মনে হচ্ছে। তা আপনি কি কোনো মানে পেয়েছেন? না, এখনো পাইনি। ধুর, এটা তো সিম্পল। কালোর সঙ্গে লাল। তারিণী সেনের গায়ের রং নিশ্চয়ই কালো, আর ম্যাক সাহেবের অবশ্যই লাল। তাই কালোর সঙ্গে লাল। ম্যাক সাহেব তারিণীর সঙ্গে আছেন, আর লালের মধ্যে কালো। তারিণী ম্যাকের মধ্যে আটকে গেছে। এক্ষেত্রে সাহেবকে শ্রদ্ধা করলে প্রাণ বাঁচবে, এই তো। তা এর সঙ্গে মূর্তির কি সম্পর্ক? তা অবশ্য বটে, তবে লাল কালো মানে তো ইংরেজ আর আমরা। আমরা মনে হয় না। তারিণী সেন একজন রাজবংশী। ওর গায়ের রং এই বয়সেও বেশ ফর্সা। কালো কখনোই বলা যায় না। আহা, ইংরেজদের তুলনায় তো কালো। যাকে, আমি উঠলাম। আপনি কি ফিরে এসে থানায় ঢুঁ মারবেন? তা তো বলতে পারছি না। আপনি কি ময়নাগুড়ি থানায় আমার কথা বলে রাখবেন, ইন কেস অফ এনি হেল্প? আজ রাত্রে দরকার হলেও একটু হতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই। তাছাড়া ওখানকার ওসি আপনাকে বিলক্ষণ চেনেন। আমার জুরিসডিকশন নয়, তবু মনে হচ্ছে যেতে পারলে একটু ভালো লাগতো। বেশ তো, আসুন না। স্নান খাওয়া সেরেও অর্জুন প্রথমে সুধীর মৈত্রের বাড়ি গেল। ভদ্রলোক তার পড়ার ঘরেই ছিলেন। চশমা তুলে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার কি? আসলে অসময় এলাম। আমার কাছে সব সময় ঠিক সময়, শুধু এই রাত দুপুরটা ছাড়া। তা আপনাকে আর কেউ বিরক্ত করেনি তো? না না। আচ্ছা, জলপাইগুড়ির পুরনো দিনের মূর্তি নিয়ে আপনি কিছু জানেন? আলাদা করে তো কিছু জানি না। বইয়ের পাতায় পাতায় যা লেখা আছে তাই জেনে নি। অন্য লোকে পড়ে না তেমন করে, তাই জানে না। তা বক্তব্যটা কি? দ্বিতীয় মহাযুদ্ধের আগে একটা তিব্বতী দল তিস্তার ধারে কাছে ডাকাতদের হাতে পড়ে। ওদের সঙ্গে একটা মূল্যবান মূর্তি ছিল। মূর্তিটা আর পাওয়া যায় না। এই ব্যাপারে কিছু জানা আছে কি? অবলোকিতেশ্বরের বৌদ্ধ মূর্তি? তা তো ঠিক বলতে পারবো না, তবে হিন্দু দেবদেবীর মূর্তি নয়। আশ্চর্য, এর সঙ্গে জলপাইগুড়ির পুরাকীর্তির কি সম্পর্ক? তোমরা ঠিকঠাক প্রশ্ন করতে পারো না কেন বলো তো? হ্যাঁ, এই সেদিন 37-38 সালে ওরকম একটা ডাকাতির পর খুব হইচই হয়েছিল। মূর্তিটা নাকি খুব দামি, তবে কত দামি তা কেউ বলতে পারেনি। ইংরেজরা বলেছিল যে কয়েক হাজার পাউন্ড। যে জিনিস চোখেই দেখিনি বা কোনো বিশেষজ্ঞ দেখেননি, তার দাম অনায়াসে বাড়িয়ে দেওয়া যায়। এরকম বুনো হাঁসের পেছনে ছুটতে আমি রাজি নই। ওরা তো মিথ্যে কথাও বলতে পারে। অবশ্য সুধীর মৈত্রের কথায় যুক্তি আছে। যা তিনি দেখেননি, যা আদৌ ছিল কিনা তার কোনো প্রমাণ নেই, সেটা সাধারণ না অসাধারণ তা নিয়ে তিনি গবেষণা করতে রাজি নন। ঠিক কথা, কিন্তু জিনিসটি যে অসাধারণ তা রিচার্ড ম্যাকডোনাল্ড অনুমান করেছিলেন বলেই এত বছর বাদে তার নাতনি ভারতবর্ষে এসে হাজির। তারিণী সেনের হাত কেটে ফেলে অত্যাচার করেও তো ভদ্রলোক মূর্তিটাকে পাননি। সরকারি ক্ষমতা তার হাতে ছিল, তা সত্ত্বেও তিনি বিফল হয়েছিলেন। এত বছর পরে ডরোথি বুঝল কি করে যে সে সফল হবে? আর ডরোথি তো এখন একা নয়, দুবার এদেশে এসে ভালোই সঙ্গী জোগাড় করতে পেরেছে। তিস্তা ভবনের দিকে যেতে যেতে এই সবই ভাবছিল অর্জুন। ডরোথি তৈরিই ছিল, বলল, আমাদের যেতে দেরি হয়ে গেল না তো? এখন তো 3টে বাজে। না না, সন্ধ্যের মধ্যেই ফিরে আসতে পারবো। মেয়েটা সাবলীলভাবেই বেশ মোটর বাইকের পেছনে উঠে বসল।
ওর মুখ দেখে বোঝাই যাচ্ছে না যে ওর দাদুর হয়ে ক্ষমা চাইতে নয়, স্রেফ মূর্তির লোভে এদেশে আছে। বেশ চমৎকার অভিনয় করতে পারে মেয়েটা। তিস্তা ব্রিজের ওপর এসে অর্জুনের ইচ্ছে করছিল ডরথির সঙ্গে সরাসরি কথা বলতে, কিন্তু নিজেকে সে সামলে নিল। এতে হিতে বিপরীত হতেও পারে। পূর্বদহে যখন ওরা পৌঁছলো তখনও মাটিতে হালকা রোদ, চারধার বেশ ঝরঝরে। বাইক থেকে নেমেই সে দেখল ডাক্তারবাবু মন্দিরের চত্বরে দাঁড়িয়ে আছেন। ওদের দেখে তিনি এগিয়ে এলেন। ডরথি আবার দেখা করতে এলো, একটু এই ক্ষমা চাইতে। কথাগুলো ইচ্ছে করেই সে ইংরেজিতে বলল। ডরথি তখন মন্দিরের পূর্ব দিকে পুকুরটার দিকে তাকিয়ে আছে। অনেক কাল সংস্কার হয়নি, এতকালের পদ্মদিঘে একেবারে পানায় ঠেকে গেছে। ডাক্তারবাবুকে সঙ্গে নিয়েই তারিণী সেনের বাড়িতে এলো। তারিণী সেন এখনও ঘুমোচ্ছেন। ওষুধে ভালোই কাজ হয়েছে। হঠাৎই ডরথি জিজ্ঞাসা করল, আচ্ছা, উনি বাড়িতে কতদিন আছেন? আজ দ্বিতীয়া বৃদ্ধাকে দেখতে পেল অর্জুন। ওর বয়স হয়েছে, তবে প্রথমার মতো নয়। ডাক্তারবাবু তাকে প্রশ্ন করলেন ডরথির হয়ে। দ্বিতীয়া বললেন, তা তো হিসেব নেই। এর আগে ওর বাড়ি কোথায় ছিল? আগে তো ওই জঙ্গলে ঘুরত, এই বাড়িতে ওর বাপও থাকতো। তথ্যটা ডরথিকে জানিয়ে দিল অর্জুন। ইতিমধ্যেই প্রথমা তারিণী সেনকে ঘুম থেকে তুলে বাইরে নিয়ে এসেছেন। কেমন আছেন এখন? জ্বর ছেড়েছে? ভগবান নিতে পারছে না তো, তাই আমিও যেতে পারছি না। এটাকে কি আর থাকা বলে? আচ্ছা বেশ, আমি এখন উঠি। আমার তো পেশেন্ট আসবে। যাওয়ার সময় আপনারা যদি দয়া করে একটু আসেন। ডাক্তারবাবুর কথায় অর্জুন নিঃশব্দে মাথা নাড়তে ভদ্রলোক চলে গেলেন। ওকে একটু বলবি যে আমি দাদুর হয়ে ক্ষমা চাইতে এসেছি? অনেক কষ্টে হাসি চেপে অর্জুন সে কথা তারিণী সেনকে জানিয়ে দিল। হঠাৎই তারিণী সেন নিজের হাত দুটো ডরথির দিকে তুলে ধরলেন। এই এই হাত দুটো কি ফেরত পাবো? উনি কি বলছেন? অর্জুন দোভাষীর কাজ করতে লাগলো। ডরথি বলল, এই কথা আমাকে জিজ্ঞেস করছেন কেন? কারণ তোমার দাদুই আমাকে সারা জীবনের জন্য ঠুঁটো করে গেছেন। না না, অসম্ভব, আমি বিশ্বাস করি না। কবরে গিয়ে তাকে জিজ্ঞাসা করে দেখো, উত্তর পেয়ে যাবে। আপনি কি অন্যায় করেছেন যাতে তিনি এত বড় শাস্তি দিতে বাধ্য হয়েছেন? অর্জুন এই বাধ্য হয়েছেন শব্দ দুটো শুনে বেশ মজা পেল। ডরথি তার দাদুকে বাঁচাতে চাইছে। ওই যে বয়ে নিয়ে গিয়েছিলাম কমলা বাবুকে, নইলে নইলে তো মানুষটা মরেই যেত। সেই ব্যাপারটাকে অপরাধ বলে মনে করলেন ওই গোরা সাহেব। বললেন হাত কেটে ফেলবেন যদি আমি তাকে মূর্তিটা না দিই। কথাটা ইংরেজিতে অনুবাদ করে ডরথির দিকে তাকালো অর্জুন। মেয়েটার মুখে একটুও অন্য ছাপ ফুটল না। সে জিজ্ঞাসা করল, কিসের মূর্তি? তোমায় গোরা সাহেব বলেননি মূর্তির কথা? আমার সঙ্গে দাদুর কোনো কথা হয়নি। আমি তার লেখা ডায়েরিতে যে তিনজনের নাম পেয়েছি তাদের মধ্যে আপনি আছেন, সেই জন্যই এখানে এসেছি। ও তা হবে। মূর্তিটা তিব্বতীদের কাছে পেয়েছিলাম। তার ওপর ওই গোরার খুব লোভ ছিল। একটা
একটা হাত কাটার পর বলেছিল মূর্তি দিলে আর দ্বিতীয়টা কাটবে না। তাও যখন রাজি হলাম না, তখন এটাও কাটলো। জানে মারলো না, মারলে তো মূর্তি কোনোদিনই পাওয়া যাবে নাকি না? মূর্তিটা কি খুব দামি? না, কেউ কিনতে চায়নি। ময়নাগুড়ির মারোয়ারি দোকানদার 8 আনা দাম দিয়েছিল। আমার দাদু আপনাকে টাকা দিতে চাননি? হ্যাঁ, 100 টাকা। 50 বছর আগে 100 টাকার দাম কত ছিল জানো মেয়ে? 1000 টাকার সমান। আপনি দিলেন না কেন? দিলেই তো আমাকে খতম করে দিত। মূর্তিটার লোভে আমাকে জেল থেকে বাঁচিয়েছে, মেরেও ফেলতে পারেনি। মূর্তিটা শেষ পর্যন্ত কি হলো? কালোর মধ্যে লাল আর লালের মধ্যে কালো, ভক্তি ভরে তারে নম করাই ভালো। ই মানে কি? তারিণী সেনের জবাব দিলেন না, একইভাবে বসে বসে হাসতে লাগলেন। কত টাকা দিলে আপনি মূর্তিটা দিতে পারবেন? কেন? মূর্তিটা কেন চাইছো তুমি? আমার দাদুর ইচ্ছে ছিল ওটা নিজের কাছে রাখার, সেই ইচ্ছেই পূরণ করতে চাইছি। তাহলে ক্ষমা চাইতে নয়, মূর্তির জন্য আমার কাছে এসেছো বলো? এই গোপন সত্যটা মুখের ওপর বলে দিলেন বৃদ্ধ। অনুবাদ করতে করতে নিজেকে ঠিক রাখা বেশ মুশকিল হচ্ছিল অর্জুনের। ডরোথি হঠাৎই গলার স্বর পাল্টালো। কত টাকা পেলে মূর্তিটা দিতে পারবেন? 10,000 টাকা। তারিণী সেন অঙ্কটা শুনে যেন অবাক হয়ে গেলেন, কোনো কথাই বলতে পারলেন না। বেশ, আপনাকে 20,000 টাকা দেব আমি। এবার দ্বিতীয়া বৃদ্ধা চিৎকার করে উঠলেন, ওমা, কথা বলছেন না কেন? 20,000 টাকা? 20? ভাত কাপড়ের তো অভাব হবে নাই গো। তারিণী সেন তার দ্বিতীয় স্ত্রীর দিকে তাকালেন। টাকার অঙ্কটাকে বোধহয় বিশ্বাসই করতে পারছিলেন না ভদ্রলোক। অর্জুনের ভয় হচ্ছিল উনি বুঝি এক্ষুনি রাজি হয়ে যাবেন। সে চটপট বলে উঠল, ডরোথি, তুমি কিন্তু ভুল করছো। ভারত সরকারের অনুমতি ছাড়া এদেশ থেকে কোনো মূর্তি তুমি নিয়ে যেতে পারবে না। আর মূর্তির যদি পুরাতাত্ত্বিক মূল্য থাকে তাহলে কখনোই সেই অনুমতি তুমি পেতে পারো না। কিভাবে নিয়ে যাব সেটা আমার চিন্তা। ওকে তুমি জিজ্ঞাসা করো মূর্তিটা ওই টাকায় দেবেন কি না। অর্জুন এবার একটু মিথ্যাচার করল। আপনি যেটা ও দাদুকে দেননি তাকে এখন মাত্র 20,000 টাকায় দিয়ে দেবেন? মাত্র 20,000? মাত্র নাকি? মারোয়ারি দোকানদার তো 8 আনাও দাম দেয়নি। অর্জুন কথাগুলো আর অনুবাদ করল না। সে বলল, ডরোথি, উনি বলছেন সেই সময় ওই মূর্তির দাম ছিল তোমাদের টাকায় 1,000 পাউন্ড। এই কথা উনি জানলেন কি করে? তখন 100 টাকা লোভ ছেড়েছিলেন প্রাণের ভয়ে, তবে এখন তো আর সেই ভয় নেই। তারিণী সেন এবারে নীরবে মাথা নাড়লেন। সেটা দেখে অর্জুন বলল, উনি রাজি হচ্ছেন না। সেই সময় 1,000 পাউন্ড দাম উঠলে এখন তো কোটি টাকা হবে, আর তুমি মাত্র 20,000 টাকায় সেটা পাওয়ার আশা তো করতে পারো না। এটা ওর কথা না তুমি আমাকে বলছো? আমিই বলছি। দেখো অর্জুন, আমি আশা করছি যে তুমি আমাকে সহযোগিতা করবে। ওই মূর্তির জন্যে আমি অনেক খরচ করেছি। তুমি ভেবো না যে আমি তোমাকে বঞ্চিত করব।
তুমিও তোমার কমিশন পাবে। এখন ওকে বলো যে 25,000 টাকা আমি দেব। এরকম এরকম ভিকিরির মতো অবস্থায় 25,000 পেলে তো এরা বলতে যাবেন। কি বলছে গো? মেয়ে কি বলছে? দ্বিতীয়া জিজ্ঞাসা করলেন অর্জুনকে। 25,000 টাকা পর্যন্ত দিতে পারে বলছে। অনেক কষ্ট তো করেছি, আর না। কোথায় রেখেছেন? বলি মূর্তিটাকে কোথায় রেখেছেন বলে দিন না। আমাকেও তো কখনো বললেন না। দিদিকে বলেছেন? পেছনে দাঁড়ানো প্রথমা মাথা নেড়ে নীরবে না বললেন। দ্বিতীয়া এখন বেশ রুখে দাঁড়িয়েছেন। তাহলেই দেখুন কীরকম মানুষ আপনি। এই বয়সেও গতর খাটিয়ে খাচ্ছি আর আপনি গুপ্তধন মাটিতে পুঁতে বসে আছেন। ফট করে মরে গেলে আমরা তো জানতেই পারবো না ওটার কথা। আমাদের একটু ভালো থাকতে কি আপনি দেবেন নে? বৃদ্ধ মাথা নিচু করে রইলেন কিছুক্ষণ, তারপর অর্জুনের দিকে তাকিয়ে বললেন, কালোর মধ্যে লাল আর লালের মধ্যে কালো, ভক্তি ভরে তারে নম করাই ভালো। আমি তো চিতায় পা দিয়ে বসেই আছি। এখন এখন টাকা দিয়ে কি করব বলো তো? হ্যাঁ। অর্জুন কথাটা অনুবাদ করে ডরথিকে শোনাতেই ডরথি ব্যাগ খুলে কয়েকটা 100 টাকার নোট বের করে দ্বিতীয়া বৃদ্ধার কাছে এগিয়ে গেল। প্লিজ ওকে রাজি করাও। দ্বিতীয়া বৃদ্ধা ইংরেজি বুঝতে না পারলেও বেশ অনুমান করলেন যে ডরথি কি বলতে চাইছে। কাঁপা হাতে টাকাগুলো নিয়ে তিনি স্বামীর কাছে ছুটে গেলেন। এই দেখো আগাম টাকা দিয়েছে। বলি কোথায় রেখেছো মূর্তিটাকে? ভুলে গেছি, আমি ভুলে গেছি। মিথ্যে কথা বলছি। তুমি ভুলে যাওয়ার লোক নাও। ওই হেয়ালিটা প্রায় শোনাও তুমি। বলতেই হবে কোথায় রেখেছো। বললাম তো ভুলে গেছি আমি। আবার আবার মিথ্যে কথা বলছো? রাজ্যের গল্প তোমার মনে আছে আর এটা ভুলে গেছো? অর্জুন উঠল। সে দেখল ইতিমধ্যেই উঠোনে বেশ ভিড় জমে গেছে, গুঞ্জন শুরু হয়ে গেছে। তারিণী সেনের কাছে একটা মূর্তি আছে যার অনেক দাম। 25,000 দাম দিচ্ছে মেম সাহেব। এত টাকা পাওয়া যেতে পারে এই গ্রামের মানুষ তো তা ভাবতেই পারে না। তারিণী সেনের সৌভাগ্যে তাদের মনে বেশ ঈর্ষা বাড়ছে। আপনি একটু চিন্তা করে দেখুন, আমরা না হয় কাল আসবো। তারিণী সেন নিঃশব্দে মাথা নাড়লেন। অর্জুনের মনে হচ্ছিল বৃদ্ধ পুরো ব্যাপারটা বেশ উপভোগ করছেন, কিন্তু ওর ওপর যে অর্থনৈতিক চাপ, তাতে এখন মূর্তির হদিশ না বলে দেওয়া ছাড়া ওর কোনো উপায় নেই। ওরা মন্দিরের সামনে ফিরে এলো। ইতিমধ্যেই জনতার আকার বেড়ে গেছে। একজন এগিয়ে এসে বলল, আমার কাছে ছোট ছোট কিছু মূর্তি আছে, কিনবেন? ডরথি জানতে চাইলে অর্জুন অনুবাদ করে শুনিয়ে দিল। কি ধরনের মূর্তি? পাথরের। আসুন না। না ভাই, উনি বিশেষ একটা মূর্তির জন্য এসছেন। যে কোনো মূর্তি কেনার বাসনাও নেই। কিন্তু লোকটিও নাছোড়ো বান্দা, মূর্তি সে দেখাবেই। অর্জুনরা যাচ্ছে না দেখে সে একজনকে দিয়ে বাড়ি থেকে আনিয়েই নিল মূর্তিটা। অর্জুন দেখল 4 ইঞ্চি টাক একটা মানুষের অবয়ব পাথর কেটে তৈরি করা হয়েছে। ডরথি হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলল, এর জন্যে আমি বড়জোর 50 টাকা দিতে পারি। মামার বাড়ি নাকি? না দেখা মূর্তির জন্য 25,000, আর আমার জিনিস দেখে মাত্র 50। ডরথিও কিনবে না, লোকটা বিক্রি করবেই। এই সময় ডাক্তারবাবু এসে ওদের উদ্ধার করলেন। একটু ফাঁকায় সরিয়ে নিয়ে বললেন, কি শুনছি মশাই, 25,000? ঠিকই শুনেছেন। তারিণীবাবুর মাথা যে এখনো কি করে ঠিক আছে তা বুঝতে পারছি না। তা দিয়ে দিক না, বাকি কটা দিন তো খেয়ে পড়ে বাঁচবে। আপনি কথা বলছেন? দেখুন, আমরা বাধা দিলে ওর তো কোনো উপকার হবে না।
মূর্তি উদ্ধার হলে সেটা সরকার নিয়ে নেবে, হয়তো একটা নামমাত্র মূল্য দেবে। তাও সেই টাকা উনি জীবিত অবস্থায় পাবেন কিনা সেটা সন্দেহ। তার চেয়ে দিয়েই দিক। কিন্তু আমাদের দেশের কোনো অমূল্য সম্পদ বিদেশে চলে যাবে, এখনও যে ওটায় দেশে আছে তা আপনি কি জানেন? এতকাল যেখানে লুকিয়ে রাখা হয়েছে সেখানেই তো চিরকাল থেকে যেতে পারতো, ওই মেম সাহেব না এলে। অর্জুন মন্দিরটার দিকে তাকালো। ডাক্তারবাবু যা বলছেন তাতে নিশ্চয়ই যুক্তি তো আছে, কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে একটা লুকোচুরি আছে, এইটি কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না। অর্জুন অন্যমনস্ক হয়ে একটু মন্দিরটাকে দেখছিল। ডাক্তারবাবু এখন ডরথির সঙ্গে কথা বলছেন। বিকেল বেশ ঘন হয়ে এসেছে। পদ্মদিঘির পানায় এখন ঘন ছায়া। চোখ তুলতেই লাল মন্দিরটা নজরে এলো। ছোটখাটো মন্দির। সে ধীরে ধীরে মন্দিরটার সামনে গিয়ে দাঁড়ালো। সেই গাইড হতে চাওয়া লোকটা এসে বলল, এখনো এই লাল মন্দিরে একটা শিবলিঙ্গ আছে, বেশি দিনের পুরনো না। আচ্ছা, এই মন্দিরটার রং লাল কেন? তা তো জানি না বাবু, এটার কথা তো কেউ ভাবে না। আমাদের তো বড় মন্দিরই আসল মন্দির। অর্জুন উঁকি মেরে শিবলিঙ্গ দেখতে পেল। কালো পাথরের গায়ে কেউ সাদা দাগ এঁকে রেখেছে মাহাত্ম্য বাড়াতে। এখানে পুজো হয় না? জল বেলপাতা করে, তবে শিবরাত্রির দিন ঘটা করে হয়। সন্ধে হয়ে আসছিল। অর্জুন ডরথিকে নিয়ে বাইকে উঠল। মিনিট কুড়ির মধ্যে ওরা তিস্তা ব্রিজে পৌঁছেও গেল। চমৎকার সূর্যাস্ত হয়ে চলেছে তিস্তার বুকে। বাইক থামিয়ে ওরা রেলিংয়ের ধারে চলে এলো। তিস্তায় এখন শীর্ণ জলের ধারা। আকাশে নানা রঙের মাখামাখি চলছে। হঠাৎই ডরথি বলল, আমি খুবই দুঃখিত, কিন্তু তোমার কাছে মিথ্যে না বলে উপায় ছিল না। অর্জুন একটু হাসলো, তবে কিছু বলল না। আমি মূর্তি নিয়ে যাওয়ার জন্য এসেছি, এটা তোমাদের সরকার মেনে নেবে না, তাই আগের বার দিল্লিতে এসে জেনেছিলাম। অতএব এই কথাটা আমি প্রকাশ্যে বলতে পারবো না, তোমাকেও বলিনি। মূর্তিটার কথা তোমার দাদু ডায়েরিতে লিখেছিলেন? হ্যাঁ, তারিণী সেন ছাড়া ওই দুজন বিপ্লবীর নামও ছিল ডায়েরিতে। দাদুর ধারণা ছিল তারিণী সেনের সঙ্গে কমলাকান্ত রায়ের যোগাযোগ আছে। মূর্তিটা কমলাকান্ত রায়কে লোকটা দিয়ে দিতেই পারে, বাট পরে বুঝলাম ভাবনাটা ভুল। ভুল কেন? ওর কাছে খবর এসেছিল যে কমলাকান্ত রায় মূর্তিটার কথা জানেনই না। বেশ, এদেশে একটা মূর্তির কথা তোমার দাদু জেনেছিলেন, মূর্তিটা তাঁরও নয়, তবুও এত বছর পরে সেটা পাওয়ার জন্যে তুমি হঠাৎ মরিয়া হলে কেন? আমি আমি বাধ্য হয়েছি। তার মানে? 8 মাস আগে আমার বাড়িতে হামলা হয়। আমরা তখন বাড়িতে ছিলাম না। ফিরে এসে দেখি সমস্ত জিনিসপত্র একেবারে তছনছ করে কিছু খোঁজা হয়েছে। পুলিশকেও জানিয়েছিলাম, তারা কোনো হদিশ করতে পারল না। এরপর না একটা ফোন পেলাম, তখনই জানলাম ওই মূর্তিটার কথা। তার আগে কখনো দাদুর ডায়েরি পড়িনি, অবশ্য ইচ্ছেও হয়নি। কার ফোন পেয়েছিলে? লোকটা তিব্বতী, যে তিব্বতীদের ওপর এই তারিণী সেন ডাকাতি করেছিল, তাদের বংশধর। শুধু ও না, তিব্বতীদের একটা সংগঠন ওই মূর্তি ফেরত চায়। ওদের ধারণা আমার দাদু ওটা ইংল্যান্ডে নিয়ে এসেছেন। আমি ব্যাপারটা জানি না বললে ওরা বিশ্বাসও করেনি। আমার উপর সমানে চাপ দিয়ে যাচ্ছে। পুলিশের কাছে গেলে ওরা আরও মারাত্মক হতে পারে। শেষ পর্যন্ত ওরা আমার বাড়িতেও যাওয়া আসা আরম্ভ করলো।
আমি ওদের দাদুর লেখা ডায়েরিটা দেখালাম। ওরা সেই সময়ের একটা খবরের কাগজ এনে আমাকে দেখালো যে তাতে দাদুর ইন্টারভিউ ছাপা হয়েছিল। দাদু বলেছিলেন 1,000 পাউন্ড পেলে মূর্তিটা তিনি বিক্রি করতে রাজি আছেন। কাগজটা অবাক হয়ে লিখেছিল যে মিস্টার রিচার্ড ম্যাকডোনাল্ড কী এমন জিনিসের মালিক হয়েছেন সেটা জানা নেই, তবে 1,000 পাউন্ড মূল্য জিনিসটিকে আরও মূল্যবান করে দিয়েছে। তিব্বতীরা বলল যে ওই কাগজের ইন্টারভিউ প্রমাণ করছে দাদু মূর্তিটা পেয়েই গিয়েছেন। আমি খুব বিপদে পড়লাম। আমার পূর্বপুরুষের দায় মেটানো ছাড়া আর কোনো উপায় নেই। গতবার দিল্লিতে এসে সব খোঁজ খবর নিলাম। ওদের একজন লোক আমাকে সাহায্যও করলো। ওরা চাইছে আমি সব করি, কারণ মূর্তিটা যে আমার কাছে নেই সেটা আমাকেই প্রমাণ করতে হবে। তার মানে তারিণী সেন মূর্তিটা দিয়ে দিলে তুমি তিব্বতীদের সেটা ফিরিয়ে দেবে? ঠিক তাই। গত রাত্রে তুমি যাদের সঙ্গে গ্রামে যেতে চেয়েছিলে তারা কে? ডরোথি একটু অবাক হলো, কিন্তু সেটা সহজেই কাটিয়ে উঠে বলল, ওদের একজনের বাবা তিব্বতী আর মা ব্রিটিশ, আর একজন বাঙালি। বাঙালি লোকটা শিলিগুড়িতে থাকেন, আর 1 জুন আমার সঙ্গে এসেছেন। এয়ারপোর্টে তুমি আসলে বুঝতে পারোনি। অমল সোমের সঙ্গে তোমার আলাপ হয়েছিল? হ্যাঁ, ওই তিব্বতীরাই অ্যাকচুয়ালি আলাপ করিয়ে দিয়েছিল। একজন বিদেশির পক্ষে এত বছর পরে তারিণী সেনকে খুঁজে বের করা ইটস ভেরি ডিফিকাল্ট। আমরা পুলিশকেও জানাতে চাইনি। এই শহরে তুমি প্রাইভেট গোয়েন্দাগিরি তো করোই। তোমাকে মিস্টার সোম অনুরোধ করলে তুমি কিছুতেই না বলবে না, এটা ওরা জানতো। অর্থাৎ আমার সব কিছুই তুমি জানো? কিছুটা জানি, তাই তোমার সঙ্গে অভিনয় করতে হয়েছে। তা এখন তো তারিণী সেনকে পেয়েই গেছো, তিব্বতীদের বলছো না কেন ওর কাছে গিয়ে মূর্তিটা নিয়ে নিতে? তারিণী সেন তো স্বীকার করেছে যে ওর কাছে মূর্তিটা আছে। ওরা তো তাই করবে, কিন্তু আমি সেটা চাইনি। ওরা তারিণী সেনের উপর অত্যাচার করুক সেটা আমি কিছুতেই চাই না। মানুষটা কি করি, আমার দাদু তো ওর উপর অনেক অত্যাচার করেইছেন। আমার মনে হচ্ছে যে অন্তত 25,000 টাকা দিলে যদিও একটু ভালোভাবে থাকে, তাহলে আমার দাদুর পাপের কিছুটা প্রায়শ্চিত্ত হয়তো হবে। আচ্ছা, এই মূর্তিটার জন্য তিব্বতীরা এত বছর পরে সক্রিয় কেন হলো বলো তো? ওরা নাকি দীর্ঘদিন ধরে অনুসন্ধান করছে। ওই মূর্তি ওদের সৌভাগ্যের প্রতীক। শেষ পর্যন্ত ওরা আমার দাদুর দেওয়া ইন্টারভিউ পড়ে আমার কাছে আসে। অর্জুন চুপচাপ শুনল। ডরোথির কথা বিশ্বাস করবে কি না সেটা নিয়ে পরে ভাবা যাবে। সে চুপচাপ বাইক চালিয়ে ডরোথিকে তিস্তা ভবনে পৌঁছে দিল। বাইক থেকে নেমে ডরোথি জিজ্ঞাসা করল, তুমি তো কিছু বললে না? না, আমার মনে হয় তুমি আগামীকাল বন্ধুদের সঙ্গে ফিরে যেতে পারো। সেক্ষেত্রে আমার সাহায্য আর দরকার হবে না। আজ রাত্রেই তো তোমার বন্ধুরা জেনে যাবে যে তারিণী সেনের কাছে মূর্তিটা আছে। তবে লোকটার যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি চুপ করে বসে থাকবো না। ডরোথি কোনো জবাব দিল না। অর্জুনকে চুপচাপ দাঁড় করিয়ে রেখে বাইকে স্পিড তুলল। থানায় পৌঁছে দেখলো অবনীবাবু জিপে উঠতে যাচ্ছেন। ওকে দেখে বললেন, আরে ফিরে এলেন? ঠিক বিকেলবেলায় এই মিনিস্টার এসে হাজির। ইচ্ছে থাকলেও আর বেরোতে পারলাম না। তা মিনিস্টার সাহেব কি আছেন না গেছেন? আছেন আছেন সার্কিট হাউসে, তবে এখন আমি ফ্রি। আসলে আপনার সঙ্গে একটু কথা আছে। ভেতরে ঢুকে সমস্ত ঘটনা খুলে বলল অর্জুন। ভদ্রলোক বেশ উত্তেজিত হয়ে পড়লেন। ও অসম্ভব! জিনিসটা যে তিব্বতীদের তা ওদের প্রমাণ দিতে হবে। দেশের আইন মেনে ওদের আবেদন করতে হবে।
যদি ওটা ধর্মীয় মূর্তি হয় এভাবে তো নিয়ে যেতে পারে না, আর দেবও না। সে তো ঠিকই, কিন্তু আপনার কাছে থাকলে তো ওই প্রশ্ন উঠছে। তারিণী সেন কি 25,000-এ বিক্রি করে দিচ্ছে? এখনো রাজি হয়নি। তাহলে ওকে গিয়ে বলা যাক মূর্তিটার হদিস দিতে। যে মানুষ টাকার বিনিময়ে খবর দেয়নি সে পুলিশের ধমকে দেবে? এটা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে অবনীবাবু। আশ্চর্য! আরে হাজার হোক জিনিসটা তো ডাকাতি করে পাওয়া, ডাকাতির জিনিস তো ইলিগাল, সেটা লুকিয়ে রাখা তো আর অবৈধ ব্যাপার। এটা এটা আমি বুঝিয়ে বলবো। 50 বছর লুকিয়ে রাখলে সেটার অবৈধ কতখানি থাকে তা আমি ঠিক জানি না। এদেশ থেকে কয়েকশো বছর আগে হিরে মানিক ডাকাতি করে বিদেশিরা নিয়ে গিয়েছিল, তার একটাও কি আমরা ফেরত পেয়েছি? ওভাবে হবে না। তবে আমার কি ভয় হচ্ছে জানেন, তারিণী সেন রাজি না হলে ওরা ওর ওপর অত্যাচার তো করবেই। এত দূরে যারা এত বছর পরে আসতে পারে তারা হার কিছুতেই মানবে না। ওকে আমাদের প্রোটেক্ট করা উচিত। বেশ, তো আমি ময়নাগুড়ি থানাকে অনুরোধ করছি যাতে ওর বাড়ির সামনে পুলিশ পাহারা দেয়। এসপি সাহেবের সঙ্গেও কথা বলতে হবে। অবনীবাবু ফোন তুললেন। সত্যি এখন কিছু করার নেই। রাত্রে শুয়ে শুয়ে অর্জুন ভাবছিল, বৃদ্ধ তারিণী সেনের ইচ্ছের ওপর এখন সব কিছু নির্ভর করছে। তিনি যদি ওদের দিতে চান তাহলে পুলিশ ব্যবস্থা নিতে পারে। মূর্তি সমেত ওদের ধরে ফেললে বিচারের ব্যবস্থা হতে পারে, কিন্তু যদি না দেন তাহলে হাজার চাপ দিয়েও পুলিশ বৃদ্ধের কাছ থেকে কোনো খবর বের করতে পারবে না। আজ রাতে তিব্বতী ভদ্রলোক ডরথির কাছে সব শুনবে। ওরা যে মূর্তির জন্য এসেছে তা ফাঁস হয়ে যাওয়ায় ওরা আরও সতর্ক হবে। ওরা নিশ্চয়ই জানে যে পুলিশ ওদের কাছে মূর্তি পেলে ছাড়বে না। মূর্তি না পাওয়া পর্যন্ত ওদের কিচ্ছু করার ক্ষমতা পুলিশের নেই। এক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ওরা মূর্তি নিয়ে সরে পড়তে চাইবে, এবং সেটা আজ রাত্রেই। ময়নাগুড়ি থানা থেকে পুলিশ নিশ্চয়ই এর মধ্যে পূর্বদহে পৌঁছে গিয়েছে। পুলিশ থাকতে ওরা কি তারিণী সেনের কাছে পৌঁছবে? অর্জুন খুব একটা কিছু ভেবে পাচ্ছিল না। এই সময় হঠাৎই মা ঘরে ঢুকলেন। ওমা, তুই ঘুমোসনি? সারাদিন কোথায় বলতো তুই টোটো করে ঘুরিস? আচ্ছা মা, একটা ধাঁধা শোনো তো। কালোর মধ্যে লাল আর লালের মধ্যে কালো, ভক্তি ভরে তারে নম করাই ভালো। মানে কিছু বুঝলে? এ কীরকম দেবতা রে? তোমার কি দেবতা বলে মনে হচ্ছে? হ্যাঁ, নমো করার কথা বলছে তো। নমো করা ভালো, তার মানে কেউ কেউ নমো করে না, তাই করতে বলছে। কেউ কেউ করে না তাই করতে বলছে? ইউরেকা মা, ইউরেকা! পেয়ে গেছি! মাকে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠল সে, আর তখনই টেলিফোন বাজলো। দৌড়ে গিয়ে রিসিভার তুলল অর্জুন। হ্যালো? এত রাত্রে বিরক্ত করলাম, খুবই দুঃখিত। একটা একটা খারাপ খবর আছে। বলুন। তারিণী সেন হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি কোথায় খবর পেলেন? এই তো ময়নাগুড়ি পুলিশ জানালো। ওরা গ্রামে যাওয়ার পর ঘটনাটা ঘটে। কোন হাসপাতালে আছেন? সম্ভবত ময়নাগুড়ির হাসপাতালে। খোঁজ নিন। আপনি এক্ষুনি খোঁজ নিন। আর হ্যাঁ, হাসপাতালে যেন পাহারা থাকে। বেশ, তো আমি এসপি সাহেবকে বলছি, উনিও ময়নাগুড়িকে নির্দেশ দিয়েছেন। ভালো। অবনীবাবু, আমি এখনই বের হচ্ছি। আপনি কি যাবেন? বেশ, তো চলুন। ময়নাগুড়ি হাসপাতালে ওরা যখন পৌঁছলো তখন রাত 12টা।
অবনীবাবু জিপেই এসেছে অর্জুন। হাসপাতালে পৌঁছে ওরা অবাক। তারিণী সেনকে ওই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়েই আসা হয়নি, সঙ্গে সঙ্গে থানায় যাওয়া হলো। ওসি ছিলেন না। একজন এসআই বললেন, সন্ধ্যের পর যে দুজন পুলিশকে পূর্বদহে পাঠানো হয়েছিল তারাই ফিরে এসে খবর দিয়েছে ওর হাসপাতালে ভর্তি হওয়ার কথা। সেই পুলিশ কনস্টেবলদের সঙ্গে কথা বলতে চাইল অর্জুন। দুজনেই থানায় ছিলেন। প্রশ্নের জবাবে তারা বললেন, হুচরুডাঙ্গা থেকে পূর্বদহে যাওয়ার পথে ওরা একটা গাড়ি দেখতে পান। কৌতূহলবশে গাড়িটা থামাতেই কয়েকজন মানুষ বলে ওঠে যে পেশেন্ট আছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। গাড়িতে একজন বৃদ্ধের পাশে মহিলাও ছিলেন। তারপর তারা পূর্বদহে পৌঁছে শুনতে পান তারিণী সেন বিকেলবেলায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তার তাকে ইঞ্জেকশন দেন, কিন্তু অবস্থা আরও খারাপ হতে থাকে। এই সময় একটা গাড়ি হঠাৎই গ্রামে আসে। সেই গাড়িতে করে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িটা কি কালো অ্যাম্বাসাডার? হ্যাঁ স্যার। অর্জুন উঠে দাঁড়ালো। জলপাইগুড়ি হাসপাতালে কি খবর নেব? সেটা নিতেই পারেন, তবে বিশেষ লাভ হবে বলে মনে হয় না। টেলিফোনে যোগাযোগ করা হলো। থানার টেলিফোন বলে লাইন পেতে খুব একটা অপেক্ষা করতে হলো না। জলপাইগুড়ির হাসপাতাল জানালো যে তারিণী সেন নামের কোনো বৃদ্ধকে আজ বিকেলের পর ওখানে ভর্তি করা হয়নি। আপনারা সবাই চটপট পূর্বদহে চলুন, দেরি করলে দুকুলি যাবে। এই দুকুল মানে কি মশাই? তারিণী সেনের জীবন এবং মূর্তি। পূর্বদহে তখন কোনো প্রাণী জেগে নেই, এমনকি গ্রামের কুকুরগুলোও গলা খুলছে না। অর্জুন সোজা ডাক্তারবাবুর দরজায় হাজির হলো, মন্দিরের সামনে গাড়ি রেখে। খানিকটা ডাকাডাকির পর ডাক্তারবাবু বেরিয়ে এলেন। অর্জুন অবনীবাবুর পরিচয় দিয়ে জিজ্ঞাসা করল, আমি চলে যাওয়ার পর তারিণীবাবুর কি হয়েছিল বলুন তো? সে তো উত্তেজনা, আর তা থেকে খুবই বুকে ব্যথা শুরু হয়েছিল। হার্ট অ্যাটাক বলবো না, তবে যে কোনো মুহূর্তে হতে পারত। অবশ্য হয়নি যে তাও বা বলি কেমন করে বলুন, কারণ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তো কোনো খবরই পাইনি। ভদ্রলোক একটু ধাতস্থ হচ্ছিলেন। আপনি কি ইঞ্জেকশন দিয়েছিলেন? আগে হ্যাঁ। আচ্ছা, যারা ওকে হাসপাতালে নিয়ে গেল তাদের আপনি চিনতেন? ওই তো যারা সকালে এসে টাকা দিয়ে গিয়েছিল, তারাই তো ফিরে এসেছিল। আপনি জানতেন যে ওরা কি উদ্দেশ্যে আসা যাওয়া করছে? কি জানতেন না? দেখুন মশাই, আমি চাইবো পেশেন্টের প্রাণ বাঁচুক। ওরা হাসপাতালে নিয়ে যেতে চাইলো, তখন দ্বিতীয় কোনো উপায় নেই এই গ্রাম থেকে বৃদ্ধ মানুষটাকে নিয়ে যাওয়ার। মনে হয়েছিল ভগবানই ওদের পাঠিয়েছেন। তাছাড়া আমি তো তারিণীবাবুর গার্জেন নই যে আমি ঠিক করতে পারবো কার সঙ্গে তিনি যাবেন না যাবেন। মৃত্যু পথযাত্রীর তো আর কোনো পছন্দ থাকে না। তবে ওকে তো হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। সে কি? অন্তত ময়নাগুড়ি বা জলপাইগুড়ির হাসপাতালে তো ওরা যায়নি। দ্রুত চিকিৎসার জন্য এই দুটো জায়গায় নিয়ে যাওয়াটাই স্বাভাবিক ছিল। সঙ্গে কে গেছেন? ও দ্বিতীয় স্ত্রী। আর প্রথমজন কোথায়? বোধহয় বাড়িতেই আছেন। অর্জুন ওদের নিয়ে মন্দিরের সামনে এসে চারপাশে তাকালো। তারপর অবনীবাবুকে বলল, আপনি জিপটাকে এমনভাবে সরিয়ে রাখুন যাতে কেউ এসে না দেখতে পায়। কেন বলুন তো? যারা তারিণী সেনকে নিয়ে গেছে তাদের মনে হচ্ছে আজই আবার এখানে আসতে হবে। অবনীবাবু যখন জিপটাকে আড়ালে নিয়ে যাচ্ছিলেন, তখন অর্জুন ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করল, আচ্ছা, ওরা কেন ফিরে এসেছিল সে ব্যাপারে কিছু বলেছে? হ্যাঁ, আসলে শিলিগুড়িতে ফিরে যাওয়ার আগে ওরা দেখে নিতে চায় যে উনি কেমন আছেন। আমরা তখন হাঁপ ছেড়ে বেঁচেছিলাম। এখন আচ্ছা, শিলিগুড়িতে নিয়ে যায়নি তো? তা তো জানি না। কেন, ওরা কি তাই বলেছে?
না, শুধু জিজ্ঞাসা করেছিল যে দমোহনীতে যাওয়ার কোনো শর্টকাট রাস্তা আছে কিনা। দমোহনী? হ্যাঁ তো। তাহলে কি ভুল হলো? রিচার্ড ম্যাকডোনাল্ড প্রায় তিস্তা পেরিয়ে দমোহনীতে আসতেন। কমলাকান্ত রায়কে ওখানেই অত্যাচারের শিকার হতে হয়েছিল। ওখান থেকেই তারিণী সেন তাকে বহন করে নিয়ে গিয়েছিলেন বার্নিশে। তারিণী সেনের হাত কাটা হয়েছিল দমোহনীর লাল কুঠিতে। সেখানকার খোঁজ নিয়েছে যখন, তখন অর্জুন অবশ্য বুঝতে পারছিল না। লাল কুঠির রং নিশ্চয়ই লাল। ওই হিয়ালির ছড়া কি সেই লাল কুঠিকে কেন্দ্র করে ওখানেই কি মূর্তিটা রাখা হয়েছে? কিন্তু এ কি করে সম্ভব? তারিণী সেনের মতো মানুষ, যিনি কিনা ভালো করে হাঁটতেই পারেন না, তিনি কাছাকাছি না রেখে অত দূরে লুকিয়ে রাখবেন? সে ধীরে ধীরে লাল মন্দিরটার দিকে এগিয়ে যেতে অবনীবাবু তার সঙ্গ নিলেন। এখন আকাশে হাজার তারার ফিকে আলো। পৃথিবীতে অন্ধকার থাকলেও সে আলোয় খানিকটা দৃষ্টি যায়। ছোট মন্দিরটাকে ঘুরে দেখল অর্জুন। কালোর মধ্যে লাল, লালের মধ্যে কালো। ভক্তি ভরে তারে নম করাই ভালো। লালের মধ্যে কালো দেখা যাচ্ছে, লাল মন্দিরের ভেতরে কালো শিবলিঙ্গ। কিন্তু কালোর মধ্যে লাল কোথায়? অবনীবাবু টর্চ জেলে চারপাশে দেখে নিয়ে জিজ্ঞাসা করলেন, কি খুঁজেন? ছড়াটা মনে আছে? কালোর মধ্যে লাল। হ্যাঁ, কিন্তু এখানে কালো কোথায়? কিন্তু লালের মধ্যে কালো তো আছে, ওই শিবলিঙ্গ। আপনি একবার টর্চটা দিন তো। সে জুতো খুলে মন্দিরে ঢুকলো। দেওয়ালে আলো ফেলতেই দেখতে পেল ঠিক মাঝখান বরাবর একটা মোটা কালো দাগ চারপাশে আঁকা রয়েছে। এরকম দৃশ্য বেশ অভিনব। ভেতরে একমাত্র শিবলিঙ্গ ছাড়া আর কিছুই নেই। সেই লিঙ্গের সামনে সে হাঁটু মুড়ে বসল। কিছু শুকনো ফুল পাতা ছড়ানো রয়েছে। সেগুলোকে সরিয়ে মূর্তির পূর্ণ অবয়ব দেখল। মন্দিরের মেঝে ভেদ করে যেন উঠে এসেছে। অন্তত 10 ইঞ্চি মোটা তো হবেই। ঘুরিয়ে ঘুরিয়ে আলো ফেলতে ফেলতে হঠাৎই স্থির হয়ে গেল অর্জুন। কালো শিবলিঙ্গের ঠিক নিচের দিকটায় যেন জোরের দাগ না? জায়গাটায় রং দেওয়া হয়েছিল কি? সে একটা শক্ত কাঠি তুলে ঘষতে লাগলো। কিছুক্ষণ পরে সেখানে জোরের দাগটা স্পষ্ট হলো। এই ব্যাপারটা হয়তো একটু অধার্মিক হয়ে যাচ্ছে বটে, তবে বাবা বিশ্বনাথ নিশ্চয়ই ক্ষমা করবেন। এই সময় ডাক্তারবাবুর গলা কানে এলো। এটা আপনি কি করছেন? অর্জুন উঠে দাঁড়ালো। দেবমূর্তিকে নষ্ট করার কোনো বাসনা তার নেই, তবুও। আচ্ছা ডাক্তারবাবু, এই শিবলিঙ্গটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সে তো আমার জন্মের আগে। গ্রামের মানুষ মন্দিরটাকে কি গুরুত্ব দেয়? শিবরাত্রির দিন অবশ্যই দেয়। শিবরাত্রির দিন বটগাছের তলায় পড়ে থাকা পাথরও তো গুরুত্ব পায়। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? শিবলিঙ্গের নিচের দিকে একটা জোড় দেখতে পেলাম, তার মানে ওখানে কোনো মেরামতি তো হয়েছেই। মন্দিরের বাইরের রং লাল আর ভেতরে কালো দাগ, আবার কালো দাগের মধ্যে আবার কালো শিবলিঙ্গ। এমন তো হতে পারে যে তারিণী সেন ছড়া মেলাতে ইচ্ছে করেই শব্দ দুটো উল্টে দিয়েছেন। লালের মধ্যে কালো না বলে কালোর মধ্যে লাল বলেছেন। শিবলিঙ্গে যেখানটা মেরামতি হয়েছে সেখানে অল্প লাল রং মাখানো আছে, তাহলে অবশ্য কালোর মধ্যে লাল বলতে আপত্তি নেই। অর্জুন জোরে জোরেই কথাগুলো উচ্চারণ করছিল। তারপর সে অবনীবাবুকে বলল, এই মন্দিরটাকে পাহারার ব্যবস্থা করতে হবে। আমরা পুরাতত্ত্ব বিভাগকে জানাবো, যা ব্যবস্থা করার তারাই করবে। আপনার কি সন্দেহ হচ্ছে যে মূর্তিটা ওখানেই লুকিয়ে আছে?
আমি যদি নিঃসন্দেহ হতাম তাহলে তো এখনই খুঁড়ে ফেলতাম। আপনি এক কাজ করুন, জিপ নিয়ে এক্ষুনি ময়নাগুড়ি চলে যান, ওখানে ফোর্স পাবেন। আজই দমোহনীর লালকুঠিতে তল্লাশি চালান, মনে হয় তারিণী সেনকে ওখানেই পাবেন। আপনি যাবেন না? আমি এখানে একটু পাহারায় থাকতে চাই, যতক্ষণ না সকাল হয়। আপনি আমার উপর ভরসা করতে পারেন অর্জুনবাবু। এটা আমার গ্রামের মন্দির, আমি এখনই লোকজনকে ডাকছি। না না না, লোকজন ডাকলে চলবে না। আমার সন্দেহ যদি সত্যি হয় তাহলে ওরা এখানে আসবেই আসবে, তবে লোকজন দেখলে ওরা কিছুতেই ধরা দেবে না। অবনীবাবু চলে গেলেন। ওর জিপের আলো অন্ধকারে মিলিয়ে গেল। ডাক্তারবাবু বেশ উসখুস করছিলেন। মন্দিরের চাতালে অর্জুন বসেছিল তার পাশে। চারপাশ নিঃশব্দ, একেবারে পাতলা অন্ধকারে মাখামাখি। ডাক্তারবাবু হঠাৎই জিজ্ঞাসা করলেন, আচ্ছা অর্জুনবাবু, এসব করে আপনার ঠিক কী লাভ হয়? মানে এই কেসে তো আপনার কোনো ক্লায়েন্ট নেই যে টাকা দেবে। টাকার চেয়ে অনেক বেশি পাবো যদি দেশের জন্য মূর্তিটা বাঁচাতে পারি। কিন্তু আপনারও তো টাকা দরকার। তা তো অবশ্যই। বেশ তো, চলুন না, একটু শুয়ে পড়বেন, আমার ওখানেই ব্যবস্থা করে দিচ্ছি। হঠাৎই অর্জুন প্রশ্ন করল, আচ্ছা, আপনাকে ওরা কত টাকা ফি দিয়েছে? মানে? মানে আপনার সাহায্য ছাড়া তো ওরা তারিণী সেনকে নিয়ে যেতে পারতো না। হ্যাঁ, মানে উনি তো অসুস্থ হয়ে পড়েছিলেন। আমি বিশ্বাস করি না। আপনাকে আমি ওদের সম্পর্কে সচেতন করেই গিয়েছিলাম, কিন্তু আপনি টাকার লোভে তো সেটা শোনেননি দেখছি। আপনি কি মনে করছেন তারিণী সেনের আমি ক্ষতি করতে চেয়েছি? তা নয়, ওরা আপনাকে বুঝিয়েছে যে ওকে হাসপাতালে নিয়ে গেলে রোগ সেরে যাবে, আর এটা আপনি টাকার বিনিময়ে বুঝেওছে, তাই তো? বিশ্বাস করুন, আমি ভাবতে পারিনি যে ওরা ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছে না। আপনি যান, শুয়ে পড়ুন। ডাক্তারবাবু মন্দিরটার দিকে একবার তাকালেন, তারপর ধীরে ধীরে উঠে গেলেন। রাত থাকতেই গাড়ির হেডলাইট দেখা গেল। অর্জুন একা একাই বসেছিল সেখানে, এবার দৌড়ে একটা আড়ালে চলে গেল। ওরা যদি তারিণী সেনের কাছে খবর নিয়ে মূর্তির জন্য ফিরে আসে, তাহলে তার পক্ষে একা বাধা দেওয়া সম্ভব নয়। সঙ্গে কোনো অস্ত্র নেই। এক্ষেত্রে একমাত্র উপায় গ্রামের লোকদের জাগানো। তবে কোনো কালো অ্যাম্বাসাডার নয়, একটা পুলিশ ভ্যান থামলো মন্দিরের সামনে। অর্জুন বেরিয়ে আসতেই ময়নাগুড়ি থানার এসআইকে চিনতে পারল। সে জানতে পারল যে থানায় খবর দিয়ে অবনীবাবু ওসিকে নিয়ে রওনা হয়ে গেছেন দমোহনীর দিকে। ভদ্রলোককে কি করতে হবে বুঝিয়ে দিয়ে অর্জুন অনুরোধ করল তাকে ভ্যানে করে দমোহনীতে পৌঁছে দিতে। দমোহনী এমন কোনো বড় জায়গা নয়। একসময় বেঙ্গল ডুয়ার্স রেলপথের স্টেশন ছিল। তখন একটা রেলওয়ের কারখানাও এখানে অনেককে অন্ন দিত। তবে এখন আর ওসব নেই। দমোহনীর দিন গিয়েছে। অর্জুন যখন পুলিশ ভ্যানে চেপে দমোহনীতে পৌঁছলো, তখন অন্ধকার অনেক হালকা। কিছু কিছু মানুষ এই সময় বিছানায় আর থাকতে পারে না। তাদের একজনকে জিজ্ঞেস করে ওরা লালকুঠিতে পৌঁছলো। অনেকটা নির্জনে ব্রিটিশ আমলের প্রায় পুরো বাড়িটির সামনে অবনীবাবুর জিপ দাঁড়িয়ে আছে। দুজন পুলিশ আছে পাহারায়। তাদের কাছে জানা গেল যে সাহেবরা ভেতরে গিয়েছেন। সাহেব শব্দটার অর্থ অবশ্য এখন বদলে গেছে। উচ্চপদস্থ মানুষকে সম্মান জানানোর জন্য সাহেব বলা হয়। অর্জুনের এটা খুব একটা পছন্দ নয়। কেমন একটা কমপ্লেক্স আছে যেন শব্দটাতে।
অর্জুন গেট পেরিয়ে ভেতরে ঢুকতে অবনীবাবুর সঙ্গে দেখা। তিনি ময়নাগুড়ির ওসির সঙ্গে বেরিয়ে আসছিলেন। না মশাই, এখানে তো কেউই নেই, সমস্ত বাড়ি খুঁজছি, সবই তো খালি। কিছু লোক এখানে রাত্রে শোয়, তারা বলল কয়েক বছরের মধ্যে তো এখানে নাকি কেউ আসেইনি। বেশ, চলুন জলপাইগুড়িতে ফিরে যাওয়া যাক। যাওয়ার আগে ময়নাগুড়ির ওসিকে বিস্তারিত বলে গেল লাল মন্দিরটা সম্পর্কে। এসআই যে ওখানে পাহারায় আছেন তা যেন কখনোই তুলে না নেওয়া হয়। তিস্তা ব্রিজ পেরিয়ে থানার দিকে যেতে যেতে ভোর হয়ে এলো। অর্জুন বলল, আমাদের একবার তিস্তা ভবনে যাওয়া উচিত। কেন বলুন তো? অনেকক্ষণ ডরথির খবর নেওয়া হয়নি। অবনীবাবু থানা পেরিয়ে গেলেন। দূর থেকে কালো অ্যাম্বাসাডারটাকে দেখতে পেল ওরা। তিস্তা ভবনের সামনে দাঁড়িয়ে আছে। ঠিক পেছনে জিপ দাঁড় করিয়ে অবনীবাবু রিভলভারটা বের করলেন। গাড়িতে কেউ নেই। ওরা গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। চৌকিদারটারও দর্শন পাওয়া যাচ্ছে না। সোজা সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই নিচের লনে একটু শব্দ হলো। কয়েকজন যেন দ্রুত ছুটে যাচ্ছে। তড়িঘড়ি নেমে এলেন অবনীবাবু। দুটো মানুষ ততক্ষণে গেটের কাছে পৌঁছে গেছে। গুলি করবেন কি না চিন্তা করার আগেই ওরা কালো অ্যাম্বাসাডারে উঠে বসল। অবনীবাবু ছুটে গেলেন চিৎকার করতে করতে, এই এই দাঁড়াও! গাড়িটি ততক্ষণে মুখ বদল করে ছুটে যাচ্ছে শহরের দিকে। চলে আসুন অর্জুন বাবু, ওদের তো ধরতে হবেই হবে। অর্জুন হাত নেড়ে না বলল, তবে অবনীবাবু শুনলেন না। জিপ চালু করে অনুসরণ করলেন। অর্জুন ধীরে ধীরে ওপরে উঠে এলো। ডরথির ঘরের দরজাটা খোলা। ঘরে ঢুকে সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। তারিণী সেন তার বিছানায় শুয়ে আছেন। পায়ের কাছে ওর দ্বিতীয় স্ত্রী গালে হাত দিয়ে বসে। পাশের চেয়ারে বসে ডরথি ওর দিকে তাকালো। উনি এখন ঘুমোচ্ছেন। কেমন আছেন উনি? ভালো। ওকে এখানে নিয়ে এসেছো কেন? উনি নিজের ইচ্ছেতেই এসেছেন, আমি জোর করে আনিনি। ওর স্ত্রীকে জিজ্ঞেস করো। ওকে তোমরা তো হাসপাতালে ভর্তি করবে বলে নিয়ে এসেছো। আমি তো কিছুই জানি না। আমি কোনো প্রমিস করে ওকে আনিনি। উনি আমার সঙ্গে সস্ত্রীক দেখা করতে এসেছেন। জিজ্ঞাসা করো। অর্জুনের মনে হলো তারিণী সেনের দ্বিতীয় স্ত্রীকে প্রশ্ন করলে সব জবাব পাওয়া যাবে। সে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তোমার সঙ্গীরা পালালো কেন? এর উত্তর ওরাই দিতে পারবে, আমি নই। মূর্তির সন্ধান পেয়েছো? না, এই বৃদ্ধ সত্যিই বড় শক্ত মানুষ। আমি শেষ পর্যন্ত ওকে 2 লাখ টাকারও প্রস্তাব দিয়েছি জানো, কিন্তু উনি ওই একই কবিতা বলে যাচ্ছেন। 2 লক্ষ টাকাতেও বলতে রাজি নন? বৃদ্ধা বিকৃত মুখ করে জবাব দিলেন, মাথাটা একদম খারাপ হয়ে গেছে। এই সময় তারিণী সেন চোখ খুললেন। অর্জুনকে দেখে তিনি একটু হাসলেন। আপনি মূর্তিটার হদিস দিলেন না? যে পারো গিয়ে খুঁজে নাও। আপনাকে কি এখানে জোর করে ধরে নিয়ে আসা হয়েছে? তারিণী সেন ডরথির দিকে একবার তাকালেন। ছেলে মানুষ বড়। আপনি টাকার লোভেও ওদের মূর্তিটা দিলেন না? হাত বাঁচাতে যখন দিইনি তখন। কিন্তু
দিচ্ছেন না কেন বলুন তো? আমি ছিলাম ডাকাত আর কমলাবাবু স্বাধীনতা সংগ্রামী, তার কাছে কিছুই না। কিন্তু এখন মনে তো হচ্ছে যে আমিও তো কিছু করতে পারি দেশের জন্যে। অর্জুন বেশ শিহরিত হলো। তারপর বৃদ্ধের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে কিছু বলল। বৃদ্ধ মাথা নাড়তে লাগলেন। হলো না, হলো না। তাহলে? কমলা খাও, বুঝলে? কমলা খাও, বুদ্ধি খুলবে। ঠিক এই সময় অবনীবাবু ফিরে এলেন। লোক দুটো ধরা পড়েছে, তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। ডরথির ব্যাপারে কি করা হবে তা নিয়ে একটু ভাবনা চিন্তা করা দরকার। ওদের কারো বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ টিকবে না। মূর্তিটা পাওয়া না গেলে সেটাকে চুরি করার ষড়যন্ত্রের অভিযোগও আনা যাবে না। অর্জুনের মতে ডরথিকে তার দেশেই চলে যেতে দেওয়া উচিত। মেয়েটা কখনোই জাত অপরাধী নয়। অপরাধীরা নিজের অন্যায় আগেভাগে স্বীকারও করে না। তারিণী সেনকে পূর্বদহে ফিরিয়ে দেওয়ার আগে জলপাইগুড়ির হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে হবে। অবনীবাবু একা বৃদ্ধকে পেয়ে জিজ্ঞাসা করলেন, আপনি বলছেন লাল মন্দিরে মূর্তি নেই? আমি তো কিছুই বলিনি। আমার বড় ঘুম পাচ্ছে। একবার অনুগ্রহ করে বলুন না। কমলার রং লাল। কমলা খেয়েছো কখনো? ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো চেকআপের জন্য। ওর স্ত্রীও সঙ্গে গেলেন। ডরথির পাসপোর্ট নিয়ে গেলেন অবনীবাবু। সেই রইল তিস্তা ভবনে। সিদ্ধান্ত নিয়ে দুপুরের মধ্যে জানিয়ে দেবেন ডরথি ফিরে যেতে পারবে কি না। সকালের রাস্তায় হাঁটছিল অর্জুন। বাবুপাড়ায় কমলাকান্ত রায়ের বাড়ির সামনে পৌঁছে সে বৃদ্ধকে দেখতে পেল। ভদ্রলোক একটি শিশুকে নিয়ে পায়চারি করছেন। অর্জুন তাকে নমস্কার করতেই তিনি বললেন, আরে আসুন আসুন, আপনার চেহারা অমন কেন? এই একটু রাত জাগতে হয়েছিল। তা চা খাবেন? খাওয়া যেতেই পারে, আপত্তি নেই। আসুন আসুন, একটু অপেক্ষা করতে হবে। পুজো শেষ হলেই প্রসাদও নেবেন। আপনার বাড়িতে রোজ পুজো হয় নাকি? হ্যাঁ, আসলে বাবাই এটা চালু করেছেন। হরেক রকমের দেবদেবী। একটু দেখা যাবে? নিশ্চয়ই। বৃদ্ধ ওকে ভেতরে নিয়ে এলেন। ঠাকুর ঘরের সামনে এসে অবাক হলো অর্জুন। দরজাটা কালো রং করা। ভেতরে একজন মহিলা বসে পুজো করছেন। আসনে অনেক রকম ঠাকুর। রাধাকৃষ্ণও চোখে পড়ল। পাশে একটা লালচে অদ্ভুত মূর্তি। ওটা কোন দেবতা? তা তো জানি না। বাবা এনেছিলেন, বলেছিলেন ভক্তি ভরে পুজো করতে, তাই করা হচ্ছে। আমি কি একটু কাছে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, যান না। অর্জুন লালচে পাথরের মূর্তিটাকে দেখল। বুদ্ধের সঙ্গে মিল আছে বটে। সে জিজ্ঞাসা করল, এই মূর্তি উনি কোথায় পেয়েছিলেন? আগে তা তো জানি না। 47-এর 15ই অগস্ট সকালে ওটাকে বাড়িতে এনে বলেছিলেন যে লোকটা আমাকে অবাক করে দিল। এই দিনে এমন উপহার সত্যি আশা করিনি। একে তোমরা যত্ন করো আর সাবধানে রেখো। বাবাকে প্রশ্ন করার সাহস তো আমাদের ছিল না, তাই করিও নি। আসুন,
পুজো হয়ে গিয়েছে। আধ ঘন্টা পরে অর্জুন করলা নদীর সামনে দাঁড়িয়েছিল একা। তারিণী সেন ডাকাত ছিলেন, কিন্তু সারা জীবনে তার অর্থাভাব মেটেনি। শেষ সময়েও কিন্তু টাকার কাছে তিনি নিজেকে বিক্রি করেননি। কমলাকান্ত বাবুর প্রতি তিনি একটু দুর্বল ছিলেন। নিজে যা পারেননি তার জন্য হয়তো তার আফসোস ছিল। নইলে স্বাধীনতার দিনে অমন উপহার কেন দেবেন কমলাকান্তকে? এমন মানুষ দ্রুত কমে যাচ্ছে ভারতবর্ষ থেকে। বৃদ্ধের হাসি মুখ মনে পড়ল। ঠিক করে হেসে বলেছিলেন, কমলা খাও কমলা, বুদ্ধি বাড়বে। বাড়েনি। রিচার্ড ম্যাকডোনাল্ড যে বিনা কারণে তারিণী সেন আর কমলাকান্তকে এক ব্র্যাকেটে রাখেননি, এটা সে যেমন বুঝতে পারেনি, তেমনি ডরোথি বা তিব্বতীরাও পারেনি। অতএব এই রহস্য না হয় ফাঁস নাই হলো। আপনারা শুনছিলেন লেখক সমরেশ মজুমদারের লেখা অর্জুন সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে ম্যাক সাহেবের নাতনি গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলের অন্যান্য গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনাদের সকলের কাছে আমাদের একান্ত অনুরোধ, প্লিজ এই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও নিশ্চয়ই ক্লিক করবেন। আজ তবে এ পর্যন্তই। পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।